যারা ইউরোপিয়ান ফুটবল দেখে অভ্যস্ত তারা বিশ্বকাপ আসলে একটু বিরক্ত হন। বিশ্বকাপের খেলার মান, বিশ্বকাপে কোচদের মান সবকিছু নিয়ে তাদের একটা আপত্তি থাকে যে এটা ঠিক টপ নচ হচ্ছে না, ক্লাব লেভেলের হচ্ছে না। আসলেও তাই। বিশ্বকাপের খেলার মান যদি আপনি ইউসিএল এর সঙ্গে তুলনা করেন, ইভেন ইংলিশ লিগ বা লা লিগার সঙ্গে তুলনা করেন, তাহলে অত টপ নচ হয় না। কারণ এখানে তো দলগুলোকে ওরকম এক জায়গায় কোচ বেশি দিন পান না, ফলে ওরকম টপ লেভেল টেকনিক্যাল ফুটবল হয় না। এইবার আমার ধারণা আগামী বিশ্বকাপে এই আফসোসটা একটু ঘুচবে ক্লাব দর্শকদের। 2030 বিশ্বকাপের ডাগআউটের দিকে তাকালে ক্লাব দর্শকরা ফিল করবেন তারা খুব পরিচিত একটা জগৎ দেখতে পাচ্ছেন। তারা এরকমও ফিল করবেন যে এটা কি বিশ্বকাপ হচ্ছে নাকি ইউসিএল হচ্ছে। কারণ অন্তত 4জন ইউসিএল জয়ী কোচ, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ আগামী বিশ্বকাপে দল নিয়ে সম্ভবত মাঠে থাকবেন। ইউসিএল এর ইতিহাসে সবচেয়ে সফল কোচ ডন কার্লো আনচেলত্তি অলরেডি ব্রাজিল নিয়ে একটা বিশ্বকাপ খেলে ফেললেন। টমাস টুকেল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ, অলরেডি একটা বিশ্বকাপ খেলে ফেললেন। ইয়র্গেন ক্লপ আসতেছেন আগামী বিশ্বকাপে, যদি সব ঠিক থাকে, যদি তাকে কেউ খেপায় না দেয়, তাহলে জার্মানি নিয়ে তিনিও আসতেছেন, জার্মানির দায়িত্ব নিয়ে ফেলছেন। আর আজকেই কনফার্ম হচ্ছে জিজু মানে জিনেদিন জিদান তার ফ্রান্স নিয়ে আসতেছেন। যদি এরা সবাই স্রষ্টার ইচ্ছায় সুস্থ থাকেন, কোনো ঝামেলা না বাঁধে, তাহলে 4জন ইউসিএল জয়ী কোচকে আমরা ডাগ আউটে দেখব। আবার একই সঙ্গে মাথায় রাখতে হবে কারোর দল যদি পা না ফসকায়, যদি কোনো কারণে স্রষ্টা না করুন এইসব দলের কেউ যদি বাছাই পর্বে বাদ পড়ে যায়, তাহলে তো কেলেঙ্কারি। আবার গুঞ্জন আছে পেপ গার্দিওলাও কোনো একটা দল নিয়ে আসতে পারেন। এখন কথা হচ্ছে যে কেন এই ঝাঁক বেঁধে এরকম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচরা এবং ক্লাব পর্যায়ে সফল কোচ যেমন মানচিনি সম্ভবত আবার ইতালির দায়িত্ব নেবেন, এরা কেন জাতীয় দলে ফিরতেছেন বা জাতীয় দলে আসতেছেন? এই কাজটা তো সহজ না। ইতিহাস বলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। ক্লাব পর্যায়ের লিজেন্ড কোচরা জাতীয় দলে অত সাফল্য পান না। ইনফ্যাক্ট আপনি যদি মার্সেলো লিপ্পি আর দেলবাস বাদ দেন, তাহলে তেমন কোনো সাফল্যের নজির নাই। বরং এই জায়গায় এসে মান সম্মান খোয়ান। বড় বড় কিংবদন্তি কোচরা জাতীয় দলে এসে মান সম্মান হারান। তাহলে কেন এরা ঝুঁকি নিয়ে আসতেছেন? আমরা আজকে এই জিনিসটা একটু আলোচনা করব। প্রথমত আলোচনা করব হচ্ছে যে কেন ক্লাবের লেজেন্ডারি কোচরা জাতীয় দলে তেমন সাফল্য পান না। দ্বিতীয়ত আলোচনা করব এখন হঠাৎ করে কি বদলে গেছে এই সময় এসে, যাতে আনচেলত্তি থেকে শুরু করে জিদান সবাই ফিল করতেছেন যে ওকে, অমরত্বের প্রত্যাশায় আরেকটু আগানো যাক, এই ঝুঁকিটা নেওয়া যাক। ঝুঁকি নেওয়ার মতো কি সাহস তারা পাচ্ছেন, এই জিনিসগুলো আজকে একটু আলোচনা করব। ক্লাবে দারুণ সাফল্য পাচ্ছেন, পরে জাতীয় দলের কোনো একটা জাতীয় দলের দায়িত্ব নিয়েও দারুণ সাফল্য পাচ্ছেন, এরকম মানুষের সংখ্যা আপনি খুব টানাটানি করলে 7জনে দিতে পারবেন। খুব টানাটানি যদি করেন যে না এটা আমি বিবেচনায় নেবই, সর্বোচ্চ সাফল্যের যদি হিসাব করেন তাহলে 2জন মাত্র লোক, মার্সেলো লিপ্পে আর ভিনসেন্তে দেল বস্ক। দুজনই ইউসিএল জিতছেন, দুজনই বিশ্বকাপ জিতছেন। ফলে এই যে একদম এলিট ক্লাব, একবার সুপার এলিট ক্লাব, এই ক্লাবের সদস্য মাত্র 2জন। এরপরে আমরা আরেকটু ছাড় দিয়ে যদি দেখি, আরও 2জনকে যোগ করে ফেলতে পারবো। প্রথম দিকের ইউরোপিয়ান কাপ জয়ী হ্যাপেল এবং সাচ্চি। সাচ্চি অবশ্য প্রথম দিকের না, শেষ দিকের ইউরোপিয়ান কাপ জয়ী। ইউরোপিয়ান কাপের শেষ দিকে, চ্যাম্পিয়ন্স লিগের ঠিক আগে আগে এই 2জন জয়ী তারা তাদের জাতীয় দল নিয়ে বিশ্বকাপে রানার আপ হয়েছিলেন। হ্যাপেল 78-এ নেদারল্যান্ডসকে নিয়ে রানার আপ হয়েছিলেন, আর সাচ্চি ইতালিকে নিয়ে রানার আপ হয়েছিলেন। মানে ওনরা ওই লিপিদের দুয়ারটা ডুববো ডুববো করে ঢুকতে পারেন নাই। তাহলে আমরা 4জন কোচ পেলাম যারা আসলে এলিট লেভেলের বলতে পারি আমরা, যে দু জায়গাতেই সর্বোচ্চ সাফল্য বা সর্বোচ্চ সাফল্যের খুব কাছাকাছি পৌঁছাইছিলেন। এর সঙ্গে আমাদের দেশমকে রাখতে হবে। দেশম ফ্রান্স জাতীয় দলকে নিয়ে বিশ্বকাপ জিতছেন। ফলে দেশমের জাতীয় দলের সাফল্য নিয়ে তো কোনো আপত্তি নেই। মোনাকো নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছিলেন। ফলে এই লোকটা ওই দিক থেকে রিভার্স অ্যাঙ্গেল থেকেও আবার এই লোকটা এলিট ক্লাবে ঢুকে ঢুকে করতেছিল। তাহলে আমরা আরও একজন পাইলাম, 5জন হয়ে গেল সংখ্যাটা। এবার আমরা লুই ফেলিপে স্কলারিকে একটা নোট অফ থ্যাঙ্কস দিব। কারণ লুই ফেলিপে স্কলারি বিশ্বকাপ জিতছেন, পাশাপাশি ইউরোপে কিছু জিততে পারেন না, কিন্তু ইন্টার কন্টিনেন্টাল একটা কাপ জিতছেন, কোপা লিবার্তাদোরেস জিতছেন গ্রেমিওর হয়ে। ও ওটাকে তো অবশ্যই একটা মর্যাদা দিতে হবে।
তাহলে আমরা বলি যে স্কলারিও একটা এলিট লেভেলের কোচ হিসাবে সাফল্য পাইছেন। শেষ আমরা বেকেনবাওয়ারে একটা বলতে পারি যে এই সপ্তম মানুষ যিনি আসলে ক্লাব এবং জাতীয় দল দু জায়গায় সাফল্য পেয়েছেন। সেটা কিরকম? বেকেনবাওয়ার বিশ্বকাপ জিতছেন আর উয়েফা কাপ জিতছেন। যদিও উয়েফা কাপ না ইউরোপিয়ান কাপের সমান, না চ্যাম্পিয়ন্স লিগের সমান, তারপরও ইউরোপিয়ান পর্যায়ের একটা প্রতিযোগিতা জিতছেন। তো তাহলে দেখলাম খুব টেনে টুনে আমি ৭ বানাইতে পারলাম নাম্বারটা। অ্যাকচুয়ালি তো সাফল্য দুজনের, লিপি আর দেলবস্ক। এখন তার মানে এই ইতিহাস বলতেছে, দেখেন কত কোচ, কত কোচ, ১৩ জন কোচকে আমরা খুঁজে পেলাম যারা ইউসিএল জেতার পাশাপাশি কোনো না কোনো সময় জাতীয় দল নিয়ে বিশ্বকাপে আসছেন। ১৩ জন কোচ, তার মধ্যে মাত্র ২ জন বিশ্বকাপ জিততে পারছেন, ২ জন ফাইনালে উঠছেন। মানে বাকি যে এই ৯ জন তারা ফাইনালের স্বপ্নই দেখতে পারেন নাই। কিন্তু ব্যাপারটা তো শুধু ওই যে ইউসিএল জিতে এখানে ফাইনাল পর্যন্ত যাওয়া, এতেই আপনি ব্যর্থতা সাফল্য বুঝতে পারবেন না। আপনার গাস হিডিংকের কথা মনে রাখতে হবে, ফানগালের কথা মনে রাখতে হবে, যারা ইউসিএল কাঁপাইছেন কিন্তু এদিকে এসে তৃতীয় হয়ে শেষ হয়ে গেছে তাদের অপারেশন। এরকম বহু কোচ যাদেরকে আপনি বিবেচনায় নিতে হবে। আবার যদি আপনি বিবেচনা করেন যে ইউসিএল এ টানা সেমিফাইনাল ফাইনাল খেলছে কিন্তু বিশ্বকাপেও ট্রাই করছে, তেমন বেশি দূর যেতে পারে নাই। ইউসিএল এ একটা লোক সেমিফাইনাল ফাইনাল নিয়মিত খেলতেছে, সে যখন বিশ্বকাপে এসে কিছু করতে পারে না, আপনি রাইকার্ডের কথা ভাবেন, রাইকার্ড বিশ্বকাপেই আসতে পারে নাই, ওদিকে ইউসিএল জিতে বসে আছে। এরকম আপনি বিবেচনা করলে দেখবেন প্রায় ৩০ জন কোচ আছেন যারা ক্লাব পর্যায়ে লিজেন্ডারি পারফর্ম করছেন। ইউসিএল জেতাই তো একমাত্র লিজেন্ডারি শর্ত না, ক্লাব পর্যায়ে লিজেন্ডারি পারফর্ম করছেন কিন্তু বিশ্বকাপে বা জাতীয় দলের দায়িত্ব নিয়ে টোটালি ব্যর্থ হয়েছেন। অন্তত ৩০ জন এরকম কোচ আপনি পাবেন। কেন? প্রথমে আমরা বলি যে কেন এই ব্যর্থতাটা আসে। মূলত দুটো জিনিস, এই দুটো জিনিসকে আপনি ভেঙে অনেক টুকরো করতে পারেন। দুটো জিনিস ক্লাব কোচদের, মানে লিজেন্ডারি ক্লাব কোচদের বা সফল ক্লাব কোচদের জাতীয় দলে সফল হতে দেয় না। একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে টিম। এই দুটোর কোনোটাই তারা তাদের মতো করে ইউজ করতে পারেন না, যেটা তারা সারা জীবন করে অভ্যস্ত। দেখেন একজন ক্লাব কোচ, তিনি যখন ক্লাবের প্রতিযোগিতা চলে, ৩টা প্রতিযোগিতা তো খেলেন এই এলিট লেভেলের কোচরা। একটা নিজের দেশের লিগ খেলেন, একটা কাপ খেলেন, একটা ইউরোপিয়ান বা কন্টিনেন্টাল প্রতিযোগিতা খেলেন। তো এই ৩টা প্রতিযোগিতা চলে প্রায় বছর ধরে। এই বছর ধরে প্রতিটা উইকেন্ডে ১টা ২টো বা ৩টা ম্যাচ সর্বোচ্চ কোনো উইকেন্ড। বাকি কদিন প্রতিদিন প্র্যাকটিস হচ্ছে। প্রতিদিন এই দলটাকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতেছেন, নানা ফরমেশনে খেলতেছেন, নানা স্টাইলে খেলতেছেন, নানা রকম ইম্প্রোভাইজেশন করতেছেন তার টেকনিকের মধ্যে, ট্যাকটিক্সের মধ্যে, সব কিছুতে নানা রকম ইম্প্রোভাইজেশন করতেছেন, নানা রকম পরীক্ষা করতেছেন। এখন তারা ক্লাব পর্যায়ে যে সাফল্যটা পান সেটার পেছনে কিন্তু এই যে প্রতিদিনের অনুশীলন, পারস্পরিক খেলোয়াড়দের বোঝাপড়া, এই ভিন্ন ভিন্ন ফরমেশন, ভিন্ন ভিন্ন স্টাইলে প্রত্যেকে অভ্যস্ত হওয়া, এইগুলো বড় ভূমিকা পালন করে। কিন্তু জাতীয় দলে সে সুযোগ কই? জাতীয় দলে আপনি দলকে পান ওই ৪ বছরে বেশিরভাগ সময় ৫ দিন ৭ দিনের জন্য, আর বিশ্বকাপের সময় ১ মাস আগে পান। এইটুকু সময়ের মধ্যে তাদেরকে আপনি ওই সিরাতুল মুস্তাকিম ধরনের ফিলোসফি শেখানো ছাড়া বেশি কিছু শেখাইতে পারেন না। আপনি এখানে একই সঙ্গে একটা টিমকে হাইলাইন শেখাচ্ছেন, প্রেসিং শেখাচ্ছেন, কত কিছু শেখাচ্ছেন না? গেগেন প্রেসিং করাচ্ছেন, অমুক তমুক, এত কিছু শেখানো যাবে না। সরল থাকো, জাতীয় দলের সিস্টেম হচ্ছে সরল, সরল থাকো। ডিফেন্স করলে লো ব্লক করো, আর অ্যাটাক করলে অ্যাটাকে যাও। মানে বেশি কিছু করতে যাও না বাবারা, বেশি কিছু করতে গেলেই ভেজাল করে ফেলবা। তখন তোমার প্রত্যাশা থাকবে যে ওই উইং ব্যাক ওপরে উঠে অমুক জায়গায় পজিশন নেবে, কিন্তু তুমি দেখবা ওইখানে কেউ নাই, পরে বিরাট বিপদে পড়ে যাবা। কিংবা উইং ব্যাক তুমি উপরে উঠছো, তোমার প্রত্যাশা থাকবে যে তোমার সিবি তোমার জায়গাটা নেবে, পরে পিছনে তাকায় দেখবা পিছনে পুরো ফাঁকা, গোল খেয়ে বসে আসো। ফলে এই সব এক্সপেরিমেন্টের টাইম ন্যাশনাল টিমের নাই। এই থাকে না বলেই ক্লাব কোচরা, ক্লাবের সফল কোচরা এখানে এসে খাবি খান যে কই রে ভাই, আমি তো এক্সপেরিমেন্ট করতে পারতেছি না, আমার তো টিম কম্বিনেশন দাঁড়াচ্ছে না, খেলোয়াড়রা একজন আরেকজনরা বুঝে না, একটা ছোট পাস দিলে বড় পাসের দূরত্বে চলে যায়, আস্তে পাস দিলে জোরে দৌড় দেয় পার্টনার, আবার জোরে দিলে সে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না, কোন ঝামেলা রে ভাই। ফলে এই সমন্বয়হীনতা, বিকল্প কৌশলহীনতা, নানা রকম ইম্প্রোভাইজেশন, এর সব কিছু হয় না একটা কারণে, সেটা হচ্ছে সময় পান না ওরা।
এই ন্যাশনাল টিমের কোচরা একদমই টিমকে নিয়ে সময় পান না। ২ নাম্বার ক্রাইসিস হচ্ছে টিম। টিম মন মতো বানাইতে পারেন না। ক্লাব কোচরা কিসে অভ্যস্ত? দেখেন এই যে এই সিজনটা শুরু হলো, হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিলেন। হোসে মরিনহো কি করলেন? গিয়ে ওখানে দেখলেন যে আমার হাতে কি আছে? জাভি অলonso কি টিম রেখে গেছে? ওকে, ওটারে বের করো। বের করে দেখলেন যে এই ৪০ জনের একটা স্কোয়াড আছে, লোনে আছে অমুক, অমুক জায়গায়, অমুক, তমুক সব ডাকো। ওকে, আমার এই লেফট উইং পছন্দ না। আমার এই স্ট্রাইকার পছন্দ না। এরে ছাড়ো, ওরে আনো। আমার আরেকটা ব্যাকআপ কিপার লাগবে। আরেকটা আমার ২ টা স্ট্রাইকার লাগবে। আমি যদি ডাবল স্ট্রাইকার খেলাই তাহলে যাতে খেলাইতে পারি। বাজার থেকে কেনো। কোথায় কে বেটার আছে? বেটার না থাক, প্রত্যেকটা পজিশনে আমার ভালো খেলোয়াড় তো লাগবে। কোনো ক্লাব কোচ তো নিশ্চয়ই যারা ইউসিএল জেতে তারা নিশ্চয়ই এক সাইড কানা রাইখা জেতে না। এটা সে করবেই না, সে ওই টিমই করবে না। বাজার যে দলবদলের বাজার যে হয়, ওই বাজারে কেউ ওই বাজার করতে ভুল করে না। যে না কোনো একটা অংশ দুর্বল রেখে দিলাম। আপনার মনে হতে পারে যে এখানে সুপারস্টার নাই এই টিমের এই জায়গাটায়। কিন্তু সে তার মতো করে শক্ত খেলোয়াড়ই কেনে ওই জায়গায়। যোগ্য খেলোয়াড়ই কেনে, যাকে সে যোগ্য মনে করে। মোদ্দা কথা কোচ ওখানে দল তৈরি করেন। আর জাতীয় দলে কি হয়? যা পান তাই দিয়ে আপনার খেলতে হবে। এখানে বাজার করার কোনো সুযোগ নাই। আপনার যদি এমন হয় যে আপনার দেশে কোনো ফুল ব্যাক নাই, ২ সাইডে কোনো সাইডে নাই, আপনার তাই নিয়েই খেলতে হবে। আপনার যদি ওই মন্টিয়েল আর মলিনাই ভরসা হয়, তাহলে ওই সই। আপনার যদি এমন হয় যে আপনার দেশে কোনো ভালো কিপার নাই, আপনার ওই ৩য় শ্রেণীর কিপার নিয়েই খেলতে হবে। আপনার কিপার কেনার কোনো উপায় নাই। আপনি বায়ার্নের কিপাররা এনে নয়াররা এনে খেলাবেন সেই সুযোগ নাই। ওই জার্মানিতে দেখা যাবে ৪ টা কিপার বসে আছে। কিন্তু আপনার টিমে কোনো কিপার নাই। এখানে ওই ভারসাম্য করতে পারবেন না, বাজারে যাইতে পারবেন না। এই জিনিস দুটোই আসলে ক্লাব কোচদের বিরাট ক্রাইসিসে ফেলে দেয়। তারা সারাটা জীবন অভ্যস্ত হয়েছেন একটা ভারসাম্যপূর্ণ টিম, সময় নিয়ে টিমটাকে রেডি করা। দুটোর কোনোটারই সুযোগ পান না। ফলে বিশ্বকাপের মতো জায়গা, বিশ্বকাপ তো দিয়েই তো আসলে বিচারটা হয়। বিশ্বকাপের মতো জায়গা যেখানে আসলে ফার্স্ট রাউন্ডের পরে সবগুলো ভাগ মানে একেবারে মার্জিনাল রেজাল্ট হবে। একটু এদিক ওদিক হলেই শেষ। এই যে বললাম গাস হিডিংকের কথা বা ফানগালের কথা, বিশ্বকাপ তো জিততেই পারতেন। একটু এদিক ওদিক হলে বিশ্বকাপ জিততে পারতেন। কিন্তু নকআউট ম্যাচ ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট যেটা রোনালদো বলে। ফলে এখানে ওই অল্পের জন্য ব্যর্থ হয়ে লোকগুলোর কপাল পড়ে, লোকগুলো দুর্নাম হয়। এই এত কিছু করে আসছে দেবব্রতর মতো লোক কার্লো আনচেলত্তির সমালোচনা করে। খুবই স্বাভাবিক যে আপনি ওই জগৎ চেনেন, এই জগৎ চেনেন না। এই জগৎ বুঝতে পারেন নাই। কিন্তু এখন এই ২০২৬ সালে এই জোয়ারটা কেন হলো? কেন একগাদা ইউসিএল জয়ী কোচ, শুধু ইউসিএল জয়ী তো না, আপনি আগামী বিশ্বকাপে দেখবেন যদি সব গুঞ্জন ঠিকঠাক থাকে, ক্লাব পর্যায়ে প্রতিষ্ঠিত ৭-৮ জন কোচকে ডাগআউটে দেখবেন। কোনো সন্দেহ ছাড়া এটা আপনি দেখবেন। লুই এনরিকে যদি পিএসজির পর্ব শেষ করে কোনো একটা মিড লেভেল পটেনশিয়াল দলের দায়িত্ব নেন বা পেপ গার্দিওলা তো এখন ফ্রি এজেন্ট, তিনি যদি আরেকটা দলের দায়িত্ব নেন, তাহলে তো অনেক জিদান, কার্লো আনচেলত্তি, থমাস টুকেল, ক্লপ, আরে বাপ রে বাপ! এই মুহূর্তে লিজেন্ডারি কে বাকি থাকে তাহলে? পৃথিবীর সব লিজেন্ডারি কোচ, শুধু মরিনহোর কোনো সম্ভাবনা নাই। মরিনহো যাবেন না মনে হয় ওই জগতে। এখন আগে তো কেউ এটা করে নাই। আগে কখনো হয়েছে পৃথিবীতে? হয় নাই। যে ৪ জন ইউসিএল জয়ী কোচ একসঙ্গে জাতীয় দলগুলোর দায়িত্বে আছেন। কখনো হয় নাই। বেশিরভাগ বড়, বড় কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, ফার্গুসন বলেন, ট্রাই করেন নাই কখনো। তারা জানেন ওটা আমাদের জগৎ না। কিন্তু এই ২৬ সালে এসে কি ঘটলো? যে অনেকে এটা করতে চাচ্ছেন। একটা সহজ ব্যাখ্যা হচ্ছে অমরত্বের প্রত্যাশা। ওই যেটা আমি থাম্বনেইলে লিখছি। হ্যাঁ, অমরত্বের প্রত্যাশা। লিপি বা দেল বস্কের নাম আপনি পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে ততদিন লেখা থাকবে। এটা আপনি মুছতে পারবেন না। যতই বেকেনবাওয়ার থাকুন, যতই যোগ্য, যোগ্য লোক, আজকে কার্লো আনচেলত্তির তুলনায় তো লিপি অত বড় কোচ না। কিন্তু লিপির নাম কিন্তু এখনো পর্যন্ত, আনচেলত্তি যদি আগামীবার বিশ্বকাপ জেতেন আলাদা কথা। এখনো পর্যন্ত এমন একটা জায়গায় লেখা, সে জায়গায় ফার্গুসনও যাওয়ার কল্পনা করতে পারেন না। সে জায়গায় আর্সেন ওয়েঙ্গারও যাওয়ার কল্পনা করতে পারেন না। ওই জায়গাটাকে আমি ইউসিএলও জিতছি, আবার বিশ্বকাপও জিতছি। এর মধ্যে বিশ্বকাপটা হার্ডেস্ট টাফেস্ট একটা কম্পিটিশন। অল্প সময়ে বড় ট্রফি। এখন এই জিনিসটা তো আগে কেউ ট্রাই করতো না। ওই ঝুঁকির কথা ভেবে আগে তেমন বেশি ট্রাই করতো না। যারা করছে বেশিরভাগের মুখ পুড়ছে। এই লুই এনরিকে বলেন, তারপরে কত শত কোচের সেই আদি আমল থেকে মুখ পুড়ছে না? কেউ পারে নাই। সবাই এখান থেকে দুর্নাম নিয়ে ফিরছে। তাহলে এই সময়টায় কি চেঞ্জ আসলো?
এই যে শুধু অমরত্বের প্রত্যাশায় সবাই লোভী করে ফেলল, না, ব্যাপারটা তা না। এই সময়ে পৃথিবীর ফুটবলে একটা পরিবর্তন আসছে। গত ৫-৭ বছর ধরে একটা পরিবর্তন আসছে, যেটার ফলে এখন ক্লাব কোচরা সাহস পাচ্ছেন যে জাতীয় দলকে নিয়ে কিছু করা যায়। ক্লাব কোচরা অন্তত এটুকু বুঝতেছেন যে জাতীয় দলগুলো রাতারাতি ক্লাব হয়ে যাচ্ছে না, সেটা কোনোদিনও যাবে না। কিন্তু জাতীয় দলে ক্লাবের যেসব খামতি ছিল, যেগুলোর কারণে জাতীয় দল একদম চালানোই যেত না, সেই জায়গাগুলোতে গ্যাপ বেশ কমে আসে। প্রথমত আপনি যদি দেখেন টাইমের যে ক্রাইসিসটা, ফিজিক্যাল টাইমের ক্রাইসিস আপনি কমাইতে পারবেন না, এটা দিনকে দিন আরও বাড়বে। কারণ ক্লাব কম্পিটিশনের ঘনত্ব বাড়তেছে, এর মধ্যে আবার ক্লাব ওয়ার্ল্ড কাপ হাজির করছে ফিফা। ফলে ওই ইউএফাও চেষ্টা করতেছে, ফিফাও চেষ্টা করতেছে খেলোয়াড়দের কত নিংড়ায় খাওয়া যায়। ফলে ফিজিক্যাল টাইম আপনি বাড়াইতে পারবেন না, ন্যাশনাল টিমে আরও কমবে। কিন্তু কি হচ্ছে, একটা ভার্চুয়াল টাইম বাড়তেছে। ভার্চুয়ালি কোচরা এখন ন্যাশনাল টিমের খেলোয়াড়দের অনেক বেশি পাচ্ছেন। এখন ওই যে কানেক্টেড গেম বোর্ড, এটাতে কোচ খেলোয়াড়দের সঙ্গে নানা রকম ট্যাকটিক্স শেয়ার করতেছেন, ইম্প্রোভাইজেশন শেয়ার করতেছেন। আপনি জানলে অবাক হবেন, এএফএ ২০২৩ সালে মেয়েটার সঙ্গে একটা চুক্তি করে ফেলছে যে তার প্রত্যেক খেলোয়াড় একটা ভার্চুয়াল রিয়েলিটি স্টিমুলেশন ইউজ করতে পারবে। এখনো পর্যন্ত ১১ জনের টিম একসঙ্গে ভার্চুয়াল রিয়েলিটিতে নেমে খেলবে, প্র্যাকটিস করবে, সেরকম বাস্তবতা তৈরি হয় নাই। তবে সেই সক্ষমতা কিন্তু মেটার আছে, বা বিভিন্ন ভার্চুয়াল ভিআর প্রতিষ্ঠানের এটা আছে। কিন্তু এখনো যেটা হচ্ছে, একজন খেলোয়াড়কে কোচ অপারেশন দিতে পারতেছেন যে তোমার কাছ থেকে আমি এটা চাই, যে বলটা তুমি যখন এই জায়গায় পাবা, তুমি এরকম একটা পাস দিবা, তুমি একে না দিয়ে এই লাইনের এই পাশে দিবা, তুমি এখানে দিবা। এখন এই জিনিসটা আগে শুধু মুখে বলা যেত, যখন ফোন আবিষ্কার হয়েছে তখন থেকেই মুখে বলা যেত। এখন এটা বলা হচ্ছে ভিডিও কলে, পাশাপাশি জিনিসটা সে ভিআর সেট পরে সে নিজে করে দেখতেছে। তার আশেপাশে ভার্চুয়াল খেলোয়াড় হাজির হয়ে যাচ্ছে, তাদের ভেতর থেকে এই জিনিসটা সে পাসটা দিচ্ছে। এটাতে কোচ আবার দেখতে পাচ্ছেন যে সে কত সেকেন্ডের ভেতরে কাজটা করতেছে, সে কি দেরি করতেছে না পারফেক্ট টাইমিংয়ে করতেছে। মানে তার সঙ্গে কোচের যে ভার্চুয়াল সেশন, এটা বেশ হচ্ছে। আজকাল অনেক টিমই অন্তত সপ্তাহে একদিন ন্যাশনাল কোচের সঙ্গে কোনো দিন হয়তো ভিডিও কলে আলাপ করতেছেন, সবাই মিলে একসঙ্গে বসে মিটিং করতেছেন, কোনো দিন ভার্চুয়াল রিয়েলিটিতে স্টিমুলেশন করতেছেন কিছু, এরকম নানা রকম প্রযুক্তিগত সুবিধা নিচ্ছেন। এতে সময়ের যে অভাবটা, এটা খানিকটা হলেও পূরণ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে বাজার করার যে ঘাটতিটা, মানে ওই দল বদলের বাজার থেকে খেলোয়াড় কেনা পছন্দ মতো, সেই যে ঘাটতিটা ছিল, সেই জায়গাটায় ডায়াসপোরা কালচার এবং সারা পৃথিবীতে ছড়ায় থাকা একাডেমিক কালচার, এই জিনিসটা জাতীয় দলের কোচদের একটু হলেও শক্তিশালী করছে। আগের দিনগুলোতে যেটা ছিল, আপনি ২০০০ ধরেন ৬-১০ এরকম সময়েও আসলে ন্যাশনাল টিমের কোচরা, ওই ন্যাশনাল টিমের স্কাউটরা তাদের হাতে যে লিস্ট ধরায় দিত, ওটার উপরেই নির্ভর করতে বাধ্য হতেন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে স্কাউটিং করে দিচ্ছে। এই মার্কেটের সার্ভার, এই সোফা স্কোরের সার্ভার, এই অপটাস সার্ভার হাজারটা আপনি ইউজ করতেছেন। আপনি মুহূর্তে একটা টিপ দিয়ে দেখতে পারতেছেন আর্জেন্টিনার বংশোদ্ভূত বা জার্মানির বংশোদ্ভূত পৃথিবীর কে কোথায় আছে। শুধু জার্মানিতে কি আছে এই অ্যাসেটটা আমি জানি, এটা যথেষ্ট না। জার্মানিতে কি আছে এটাও তো আগের দিনে এত সোজা ছিল না একটা কোচের জানা। কারণ দেখা যাচ্ছে উনি ওই শুধু মিউনিক বেস খেলোয়াড়দের সম্পর্কে জানেন। ওই বহু দূরে কোলন শহরে একটা ছেলে একটা একাডেমিতে খুব ভালো করতেছে, ১৭ বছর বয়স। ওই ছেলেকে এখনই ট্রাই করা যেতে পারে। এই তথ্যগুলো এখন তো খুব হাতের কাছে চলে আসতেছে। আর ডায়াসপোরা কালচারের কথা বললাম, ডায়াসপোরা কালচারের ফলে হয়েছে কি, আমার বংশোদ্ভূত কে কোথায় আছে। আগে ব্যাপারটা লিমিটেড ছিল শুধু যে আমি নন খেলোয়াড় কে কোথায় আছে, আমার এখানে লিগে খেলছিল টেলছিল, বা আমাদের এখান থেকে ছোটবেলায় ইউরোপে গেছে, ওদের ভিতর থেকেই চোখ রাখো না। এখন ব্যাপারটা আরও বদলে গেছে। পাবলো পাজের ছেলেটা কই আছে, ওকে পাবলো পাজ ওয়েল নন মানুষ, তার ছেলে নিকো পাজ কই আছে এটা এমনিতেই জানা থাকার কথা। কিন্তু বহু আর্জেন্টাইন, বহু ব্রাজিলিয়ান, বহু জার্মান পৃথিবীর অন্য কোথাও যে সেটেল হয়েছে, তার ছেলে ওখানকার এক একাডেমিতে ভালো করতেছে। এখন এই ডায়াসপোরা কালচার যেহেতু বড় দলগুলোও অ্যাকসেপ্ট করা শুরু করছে, কত আর্জেন্টিনাই এখন তাদের ন্যাশনাল টিমে ৩-৪টা ডায়াসপোরা। ফলে এই জায়গাটায় ন্যাশনাল টিমে যারা দায়িত্ব নিচ্ছেন সেই ক্লাব কোচরা দেখতেছেন, ওমা এটা তো একটা বাড়তি সুবিধা হচ্ছে,
আমার এই মুহূর্তে সেট আপে ফুলব্যাক নাই, ঠিক আছে, আমি একটু দেখি তো MLS এর একাডেমিগুলোর কি অবস্থা, ওখানে আমার বংশোদ্ভূত কেউ আছে কিনা। আচ্ছা বাদ দেন, ইসে দেখেন তো ফ্রেন্ডস একাডেমিগুলোতে দেখেন তো আমার বংশোদ্ভূত কেউ আছে কিনা। সব তো আপনার নখদর্পণে। আমি তো বললাম যেগুলা সাবস্ক্রিপশন বেস সার্ভারের কথা। এছাড়া এরা তো হাই এন্ড সব সার্ভারের অ্যাক্সেস পান। পয়সার বিনিময়ে বিরাট সব সার্ভার, যেখানে হাজার হাজার লাখো ফুটবলারের ডাটা, একবারে ১৪ গোষ্ঠীর ডাটা পর্যন্ত এন্ট্রি দেওয়া আছে। ফলে জাস্ট একটা দুটো টিপ দেওয়ার কাজ। আপনাকে টিপও দিতে হবে না। আজকাল তো ওই যে একটা ওইটার সঙ্গে একটা আর্টিফিশিয়াল এজেন্ট কানেক্ট করে দিলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এজেন্ট কানেক্ট করে আপনি জাস্ট লিখে দিলেই হবে যে দেখো তো এখানে আর্জেন্টিনার বংশোদ্ভূত কে আছে। ওই ১৪ গোষ্ঠী ধরে বিচার বিশ্লেষণ করা শুরু করবে। ঠিকুজি খুঁজে এনে বের করে দিবে যে তোমার ফিফা আইন অনুযায়ী নিকারাগুয়ার অমুক একাডেমিতে একটা আর্জেন্টিনা বংশোদ্ভূত ছেলে আছে, এই ছেলেটারে তুমি দেখতে পারো। এই জিনিসটা কোচদের হাতকে একটু স্বাধীন করছে। তারা আগের মতো বন্দি অবস্থায় জাতীয় দলে আসেন না। এই প্রযুক্তিগুলো এবং এই যে কমিউনিকেশন, পৃথিবী জুড়ে কমিউনিকেশন অনেক সহজ হয়ে যাওয়া, ডায়াসপোরা কালচার বাড়া, এগুলো মিলে সময় এবং টিম নিয়ে আগে যে কোচদের হাত পা বাঁধা থাকতো জাতীয় দলের কোচদের, এখন সেটা একটু হলেও রিল্যাক্স হয়েছে। আবারও বলি, এটা কখনোই ক্লাব পর্যায়ে রিল্যাক্স হওয়া সম্ভব না, কিন্তু একটু হইলেও ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন কোচরা। ফলে এই ঝুঁকিটা নিবেন না কেন? দেখেন, এটা তো একটা চূড়ান্ত অর্জন। যদি এই যে এবার ৪ জন ইউসিএল জয়ী কোচ বিশ্বকাপে খেলবেন, আমরা ধরে নিচ্ছি যে এই ৪ জনই ডাগ আউটে থাকবেন। এর ভিতরে যে কেউ একজন যদি বিশ্বকাপ জেতেন, তার কি আর কোনোদিন অমরত্ব পাইতে, মানে আর কোনোদিন পিছন ফিরে কিছু দেখা লাগবে? জিনেদিন জিদানের কথা ভাবেন। ৩ সিজনে ৩টা ইউসিএল জিতছে। খেলোয়াড় হিসাবে সর্বজয়ী ছিলেন। সেই লোকটা এখন শুধু ফ্রান্সের মতো একটা সর্বজয়ী টিম পাচ্ছে হাতে। তারুণ্য ভরপুর টিম। যে টিমটা টানা ৩টা বিশ্বকাপের দাপট দেখালো, ৩টাই জিতে গেলে অবাক হওয়ার কিছু ছিল না। সেই টিমটা এখন আরও তারুণ্য নির্ভর, আরও শক্তিশালী। এই টিমটাকে নিয়ে বিশ্বকাপ জিতলেই জিদান একেবারে চূড়ান্ত অমর হয়ে যাবেন। তার মাউন্ট অফ রাশমোরে তার মূর্তি খোদাই হয়ে যাবে। ওই যেরকম মূর্তি আমি থাম্বনেইলে দিছি। এরা ৪ জনই তো মূর্তি হওয়ার জন্য এখানে আসছে। ফলে এখন মূর্তি আর ঝুঁকির মধ্যে ব্যবধানটা একটু কমছে। ফলে এখন জিদানরা সাহসটা পাচ্ছেন। আমরা আশা করি যে এই ক্লাব কোচরা জাতীয় দলগুলোতে এসে এই তাদের যে ইম্প্রোভাইজেশন, তাদের যে ক্রিয়েশন, এটা আরো বেশি দেখাবেন। এখানে কম্পিটিশনটা আরো বেশি বাড়বে। আমি একই সঙ্গে এটাও আশা করি যে এখানে লড়াইটা টেকনিক ভার্সেস একটা ম্যান ম্যানেজমেন্টের। কারণ জাতীয় দল মানে আপনার আসলে আবেগ এবং ম্যান ম্যানেজমেন্টের লড়াই। লিওনেল স্কালোনি মানুষ, যার কোনো ক্লাব ক্যারিয়ার নাই, এরকম সব লোকেরা শুধুমাত্র আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে বিশ্বকাপ জিতে ফেলে। এখন এই জায়গাটায় আমি আশা করি যে ওই শ্রেণীর কোচরা, স্কলারি, স্কালোনি, এই টাইপের কোচরা, এরাও যেন তাদের দাপটটা বিশ্বকাপে দেখাতে থাকেন। লড়াইটা ওই পর্যায়ে যাক, যে কৌশলগত লড়াইয়ে শুধু জাতীয় দল বিশেষজ্ঞরাও যেরকম দক্ষতা দেখাবেন, ক্লাব বিশেষজ্ঞরাও এই পর্যায়ে এসে দক্ষতা দেখাবেন। তাহলে না সত্যিকারের বিশ্বকাপ হয়ে উঠবে। সেই শুভকামনা থাকলো ৪ ইউসিএল জয়ী কোচের জন্য। সবাই ভালো থাকবেন।